ঘড়ির কাঁটায় 11:45 বাজছে। বেলি তৃষ্ণাদের ছাদে কখনো আসেনি। এসেছিল নাকি মনেও নেই, কিন্তু আজকে প্রথম এসে ঝলমলে সাজানো ছাদ দেখতে পাচ্ছে। খুব সুন্দরভাবে লাইটিং করা, উপরে কালারিং ড্রিমলাইটগুলো জ্বলছে, মারাত্মক সুন্দর দেখাচ্ছে। তারাময় আকাশটাও চমৎকার ফুটে উঠছে। মিডলে কেক বসিয়েছে, ক্যান্ডেল সাজিয়েছে। অঞ্জলি বেলিকে ইঙ্গিত করে বলছে, শোনো বেলি, এই এত কষ্ট করে তোমার জামাইয়ের জন্মদিনের আয়োজন করছি আমরা, অথচ দেখবে তার কোনো খুশিতে বিমোহিত হওয়ার ঝলক নেই, একদম প্লেন। আবিদ বলল, বিমোহিত হবার ঝলক? আয়োজন তো প্রত্যেক জন্মদিনেই হয়, নর্মাল হয়ে গেছে ম্যাটার। সঠিক 12টা বাজতে 1 মিনিট আগে তৃষ্ণাকে উপরে আনে আবির। 12টা বাজতেই সকলে চেঁচাচ্ছে হ্যাপি বার্থডে বলে। তৃষ্ণা হাফ ছাড়ল, এগুলো পালন করার বয়স আমার? তোমাদের এই বাচ্চামি কবে যাবে? বলতে বলতে সে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে, কিন্তু বেলিকে খাওয়ালো না। আয়েশা এটা নিয়ে কিছু বলতে নিচ্ছিল, কিন্তু আবির বলতে দিল না। এদিকে বেলির চোখ প্রায় লালচে হয়ে আসছে। তৃষার এমন বিহেভিয়ার একদম নিতে পারছে না। কিছুক্ষণ আগে তো কেমন লাগালাগি করল, অথচ এখন আবার রাগ দেখাচ্ছে। নাকি ইচ্ছে করে এমন করছে? এত কষ্ট করেও বেলি চোখের পানি থামাতে পারল না। চোখ দিয়ে এক ফোঁটা পানি গাল গড়িয়ে পড়ল, সাথে সাথে মুছে ফেলল। এদিকে তৃষ্ণা কিছুটা হাসল। আমি দেশে সবাইকে ছাদ থেকে নামাচ্ছে। হয়েছে হয়েছে, এখন যার যার রুমে গিয়ে ঘুম। অজ্ঞত সবাই চলে যাচ্ছে, তৃষ্ণা নামেনি, এবং সে বেলিকেও হাত টেনে ধরে রেখেছে। সবাই ইচ্ছে করেই নেমে যাচ্ছে। বার্থডের দিন তার লেট নাইট পর্যন্ত এনজয় করে, কিন্তু আজকে তারা তৃষ্ণাকে বেলির সাথে সময় কাটার সুযোগ করে দিল। বেলি হাত ছুটাতে চাইছে, এখন ছাড়ুন বলতে গিয়ে নির্ঘাত কেঁদে ফেলবে, তাই সে মুখ চেপে কিছু বলছেও না। তৃষ্ণা হাসতে হাসতে বেলির ঘাড়ে মুখ ছোঁয়াল। এত অভিমান? এতটুকুতেই? তোকে নিয়ে হবে কি আমার? বেলিকে এক প্রকার জোর করে নিজের দিক ঘোরাল। পাশের টেবিলে থাকা কেক থেকে কিছুটা নিজের মুখে পুরে ফেলল। তারপর জোর করে বেলির গাল চেপে ধরল। বেলি আন্দাজ করতে পেয়ে চোখ বর্ষর করে আরও সরার জন্য ঠেলছে। তৃষ্ণা ছাড়ছে না দেখে এবার মুখ খুলল। ছাড়ু। তৃষার ঠোঁট বেলির ঠোঁটে চেপে ধরল। বেলি কিছুক্ষণ ছটফট করতে থাকলেও পরে থেমে যায়, কিন্তু তার কাঁপাকাঁপি থামছে না তৃষার শীতল হাতের খেলায়। সাগরের স্রোতের মতো তৃষ্ণা বেলির বিয়ের খবরে গ্রাম রীতিমতো কাঁপছে। হেডলাইন চলছে, এবারও ভেগে বিয়ে। চৌধুরী কি তার ছেলেদের সঠিক শিক্ষা দেয়নি? এই হেডলাইন যদি চৌধুরীর কানে যেত, তাহলে জবাবটা এমন হতো, অবশ্যই আমার ছেলেরা আমার শিক্ষার পথেই চলছে। এত কানাকানিতে সেই রাতেই হাওলাদার বাড়িতে খবর পৌঁছিয়ে গেল। আশেপাশের চেনা জানা অনেকে আনন্দের সামনেই চলে গেলেন খবর নিয়ে। আনন্দ চুপসে যাওয়া গলায় তাদের জবাব দিয়েছিলেন, আমরা জানি বিয়েটা নির্ধারণ করা ছিল। আনন্দের জবাবেও গ্রামবাসী থেমে নেই। নানান আলোচনা। মেয়ে ভেগে বিয়ে করেছে, তাও তার থেকে বড় বয়সী এক লোককে, আবার সে বড়লোক। এত এত যুক্তহীন আলোচনায় আনন্দ রেগে গেলেন। সে তো মেনে নিয়েছিলেন, তাহলে
আর কি কিছু বছর অপেক্ষা করা যেত না? সেই রাত্রে যেতে না পারায় আনন্দ সকাল পৌঁছায় চৌধুরী বাড়ি। বাড়িতে প্রবেশ করে, দরজায় পা আটকে তার। সে বাড়িতে ঢুকে একটা রমরমা চিন্তাসমৃদ্ধ চিত্র দেখার আশা রেখেছিলেন। অথচ সে দেখছে, ডাইনিং এ সিরিয়ালে সবাই বসে। সবগুলো চৌধুরী হাজির, তাদের বধূরা পাশে বসে, এবং সে তার নিজের 2 মেয়েকেও দেখলেন, বেলি, আমিদ আর আবিরের মাঝে। বিমান অভির পাশে। শুধু সেখানে সবসময়ের মতো ছোট চৌধুরী মানে তৃষ্ণা রাজ চৌধুরীকে পেলেন না। এই একটাকে কখনো নর্মাল মানুষের মতো বিহেভিয়ার করতে দেখল না আনন্দ। সে সদা দেখে যাচ্ছে, সকলের সামনে এন্ট্রি নিচ্ছে। আনন্দ যখন তৃষ্ণাকে পড়াতে আসতেন চৌধুরী বাড়ি, তখনও তাকে ঘণ্টাখানেক বসেই থাকতে হতো এই ছেলের জন্য। কোথার থেকে ধরে নিয়ে আসতেন আমিদ, তাও এনে ছেলেকে মারধর করতেন না। বরং বলতেন, এখন থেকে টানা 10 দিন পড়াশোনা করলে যা চেয়েছিলে পাবে। তারপর সেই ছেলে পড়তে বসত। কি সাংঘাতিক এই ছেলে তার হাড়ে হাড়ে জানা। অথচ তাও তার কিছু করার নেই। যখন মিয়াবিবি রাজি তো কেয়া কারেগা কাজী। চৌধুরী বাড়ির এমন আবহাওয়া দেখে আনন্দের রাগ না চাইতেও কমে আসছে। সে আজকে উঁচু গলায় কিছু কথা শোনাতে চাচ্ছিলেন। হঠাৎ জয়ার দরজায় চোখ পড়তেই সে শুরু করল, আনন্দ ভাই, আনন্দ ভাই, বসেন, বসেন। বাবাকে দেখেই বেলি সেখানেই দ্রুত দাঁড়িয়ে গেল। বিমান তার বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে আছে। অথচ বেলি ভয় মূর্তির মতো দাঁড়িয়ে। আমিদ আনন্দর জন্য নিজের পাশের চেয়ার খালি করে দিলেন এবং নিজে হাতে চেয়ার টেনে বসালেন। সমস্যা হয়নি তো আনন্দ ভাই? আনন্দ না চাইতেও হালকা হাসল। না। জয়া দ্রুত আনন্দকে খাবার পরিবেশ করছেন। কিন্তু আনন্দ বলল, আমি খেয়ে এসেছি। আবিরের জবাব, ধুর, এটা বিশ্বাস করার মতো কথা? মেয়ে নেই বাড়ি আর আপনি খেয়ে আসবেন? আমার তো মনে হচ্ছে আপনি রাত থেকেই বসেছিলেন সকালের অপেক্ষায়। আনন্দ কিছুটা নড়ে বসল। কথাটা সত্য। তার ঘুম হয়নি, বরং বলতে গেলে খুশিরও হয়নি ঘুম। মেয়ের চিন্তায় দুজন একদম মিয়েছিলেন। খুশি নিজেও আসতে চেয়েছিলেন সাথে। বেলির মাথায় চোট লেগেছে জেনে বেশ চিন্তিত হয়ে পড়েছে। আনন্দ সাথে আনেনি, কারণ সে তার মেয়েকে আজ নিয়েই যাবেন। বিয়ে হয়েছে তো হয়েছে, বেলি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত উঠিয়ে দিবেন না। আনন্দ খাবেন না জানালেন, তাও আমিদ শুনলেন না। বাধ্য হয়ে খাবারে হাত দিতে হল। বেলি সেইয়ে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছেই, তাকে টেনে আর কেউ বসাতে পারল না। আনন্দের দিক টুকটুক চোখে তাকিয়ে। আনন্দ খেয়াল করেও মেয়ের দিক তাকায়নি। মাথায় ব্যান্ডেজ, এমন অবস্থায় মেয়েকে বেশি দেখলে কড়াকড়ি কিছু কথা শোনাতে পারবে না। ছোট্ট মেয়েটা তার অবুঝ একদম কিছুই বুঝত না। সেই মেয়েটাকে তার কি করে ফেলল? আহা, ভাবতেই আনন্দের মাথা ধরে যায়। সকলের খাওয়া যখন শেষ পর্যায়ে তখন দেখা গেল তৃষ্ণাকে। তার চোখ লালচে। সে এসেই সোফায় গা এলিয়ে বলল, মা, কফি হবে। জয়া ছেলেকে এক প্রকার টেনে টেবিলে বসালেন। জোরপূর্বক ব্রেকফাস্ট করতে বাধ্য করলেন। আজ সারাদিন মর্নিং থেকে রাত পর্যন্ত তৃষার পছন্দের সবকিছু রান্না হবে, তাই অবশ্যই তাকে খেতে হবে। খেতে গিয়ে বেলিকে বেশ কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে এবার মুখ খুলল। দাঁড়িয়ে কেন?
বেলি আমতা আমতা করছে। এভাবেই তার বাবা আজকে তাকে নির্ঘাত দাফন দেবে। তার উপর এই লোক তাকে শান্তি দেবে না। তৃষার চোখ রাঙানোতে বেলি পাথরের মতো বসে পড়ল। এভাবেই তৃষ্ণা তার উপর রেগে। কাল রাত্রে সে একসাথে ঘুমাতে চেয়েছে, কিন্তু ভাগ্যক্রমে জয়া দেয়নি। সে বেলিকে তার সাথে নিয়ে পাশে শুয়েছে। যতদিন পর্যন্ত পুরোপুরি বেলিকে এই বাড়িতে না উঠিয়ে দিচ্ছে, সেই পর্যন্ত তাদের একসাথে থাকা যাবে না, এটা জয়া ঘোষণা দিয়েছেন। অজ্ঞত তৃষ্ণা আবিদ এবং বাকিদের নিয়ে সারারাত ছাদে ওয়েডিং নাইট পালন করেছে, ড্রিঙ্কস করে। তাই তো এমন চোখমুখ লাল। ঘুম কাটেনি, অথচ উঠেছে। সোফায় বসে আনন্দ ডিরেক্টলি বলে ফেললেন, আমি মেনে নিয়েছিলাম, তাও আপনার ছেলের হচ্ছিল না। যাই হোক, বিয়েটা হয়ে গেছে, এখানে করার কিছু নেই। কিন্তু বেলি এখনো প্রাপ্তবয়স্ক হয়নি সংসার করার জন্য। এসএসসি শেষে লাগলে উঠিয়ে দেওয়া যাবে। আপাতত যেতে হবে। ওর মা খুবই চিন্তিত। আমিদ বোঝাতে চাচ্ছিলেন, কিন্তু আনন্দের শুনব না ভাবসাবে আর বোঝাতে পারলেন না। দেখা গেল তৃষ্ণাও আটকায়নি, বরং আবিদকে পাঠিয়ে দিল তাদের পৌঁছিয়ে দেওয়ার জন্য। তৃষার কোনো ইঙ্গিত না পেয়ে বেলি কেমন চুপসে গেল। তার মাথায় নানান ভাবনা চলে এলো। বেলিরা যেতেই তৃষ্ণা নিজের রুমের এসি বাড়িয়ে আবার ঘুম দিতে যাচ্ছে। সে জানে বেলিকে আটকাতে পারবে না। আজ আনন্দ একদম মাথায় গামছা বেঁধে এসেছে। মেয়ে নিয়ে যাবে তো যাবে। তৃষ্ণা তাই চেপে গেল। বিয়ে হয়েছে, এখন এক ঘটনা ঘটিয়ে বউকে একদম নিয়ে আসবে। ব্যাস। বাড়িতে ফিরতেই খুশি মেয়েকে ধরে কেঁদে শেষ। বেলিও কেঁদে ফেলল মায়ের কান্নাকাটিতে। খুশি চেঁচাচ্ছে। দুটো মেয়েই পর হয়ে গেল। না না, বেলিকে এত দ্রুত উঠিয়ে দেওয়া হবে না। ও থাকবে। এক মেয়ে গিয়ে ঘর শূন্য। ও গেলে কেমনে বাঁচব? বাবলু বেশ রমরমা গলায় বলল, দুলাভাই আসেনি? খুশি রেগে ছেলেকে এক থাপ্পড় দিয়ে ফেললেন। অবশ্য থাপ্পড়টা লাগার মতো ছিল না। কিছুক্ষণের মাঝে শিলা হাজির। সে এসেই বেলিকে জড়িয়ে ধরল। ইস, মিসেস হা। বেলি লজ্জায় আওর চোখে তাকাচ্ছে। তার এখনো এগুলো শোনার অভ্যাস হচ্ছে না। কেমন মাথা শরীর কেঁপে উঠছে। শিলার সাথে কথা বলতে গিয়ে মনে পড়ল তার গিফটির কথা। কত কষ্ট করতে হয়েছে এটার জন্য। সেটাই হারিয়ে ফেলল। বেলিকে দেখতে আত্মীয় আসলেন কিছু। তারা নানান কথা বলছেন। অবশ্য কেউ বেলিকে দোষ দিচ্ছেন না। তাদের চৌধুরীর ছেলেকে হাড়ে হাড়ে চেনা। সেই দিন বেলি বেশ ভালোবাসা পেয়েছে বাড়িতে। আনন্দও তাকে কিছু বলেনি, বরং মেয়েকে এটা সেটা এনে দিয়েছেন। সেদিন মাছও ধরা হয়েছে বেলির পছন্দের। বিয়ের পর আনন্দ করা হয়ে উঠল। অযথা বেলিকে বেরোতে দিচ্ছে না। আজ প্রায় কিছুদিন হয়ে যাচ্ছে তার বিয়ে হয়েছে। এই পর্যন্ত সে একবারও বেরোতে পারেনি। যা লাগছে আনন্দ বাবলু এনে দিচ্ছে। টাম্মিকে নিয়ে আশেপাশেও যেতে পারছে না। বেলি নিজেও বুঝতে পারছে, এখন আর সে একা একা বেরোতে পারবে না। মানুষ খারাপ বলবে। অজ্ঞত বেলি বাড়িতেই থাকছে। এই কয়দিনের মাঝে তৃষার সাথে বেলির কথা হয়নি। বেলি কল করেছিল, ধরেছিল আবিদ। নানান অহেতুক কথা বলে কেটে দিল। তারপর বেলি আজ রাত্রে জানল বিমান অভি আসছে কাল, সাথে তার দুই ভাই। এবং খুশি তৃষ্ণাকেও আলাদাভাবে কল করে বলেছে আসতে। তারা বেড়াবে কিছুদিন। ব্যাস,
বেলির শ্বাস যায় যায় অবস্থা। ডিসগাস্টিং। এমন জঘন্য সিচুয়েশন। জয়া অসহায় গলায় থামালেন ছেলেকে। তৃষ্ণা রেগে তাকাল। আশ্চর্য। তুমি আমায় বলো, তোমার বোনের মেয়ে এত স্পর্ধা পায় কোথার থেকে? সিরিয়াসলি আই মিন, হাউ? জয়া কেঁদে ফেলল। এই ছোট বিষয় নিয়ে? ছোট বিষয়? তোমার বোনের মেয়ে আমার ক্লিপস ভাইরাল করেছে। বেলির কাছে আমার ইমেজ নষ্ট করতে চাচ্ছিল। বেলিকে নিচু দেখিয়েছে অ্যান্ড ফর দ্যাট রিজন ও পরিবর্তন হয়ে আমার স্ট্যান্ডার্ডে যেতে চাচ্ছে। স্ট্যান্ডার্ড মিলানোর জন্য পরিবর্তন হতে চাচ্ছে। মা, এটাকে তুমি ছোট বিষয় বলছ? জয়া আবারও বললেন। শান্ত হ আব্বা। আচ্ছা, আমি কথা বলবো। কি বলবে? হ্যাঁ, ওকে। আমি দাঁড়াচ্ছি। আমি দেখতে চাই তুমি এটা কিভাবে হ্যান্ডেল করবে। সোলাইমান তৃষ্ণাকে টেনে সরাতে চাচ্ছে। শোন, ঠান্ডা হ। পরে কথা হবে। উহু। পরে না। আমি দেখব। ড্রয়িং রুমের কেউই তৃষ্ণাকে সরাতে পারছে না। জয়া কাচুমাচু করছে। সে কি বলবে বড় বোনকে? সারা জীবন চোখ উঠিয়ে যেই বোনের সাথে কথা বলেনি, তাকে কি বা বলবে? তৃষার মাসি অনেকক্ষণ যাবৎ চুপ ছিলেন। এবার মুখ খুললেন। এই তোর কথা বলার ধরন। তৃষ্ণা এগিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মায়ের চোখে পানি এখনো চিকচিক করছে। তৃষ্ণার আগে দাঁত কামড়ে তার মাসির সামনে দাঁড়াল। শেষবারের মতো বলছি, আমার বিষয়ে কখনো বাম হাত বাড়াবেন না। আই মিন ইট। আদারওয়াইজ আমি ছেড়ে দিব না। তৃষ্ণা যেতেই জয়া সোফায় বসে পড়লেন। তৃষার মাসিও বড় বড় পা ফেলে চলে যাচ্ছেন। আবিদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। পরক্ষণেই তৃষার পিছু দৌড় লাগাল। হাওলাদার বাড়ি পৌঁছাল শুধু বিমানভি আর আয়ুষ। বেলি দরজার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু তৃষ্ণাকে দেখতে না পেয়ে তার মন নেতিয়ে গেল। সে আসেনি? তাহলে বাবাকে কেন বললেন আসবে? দেখা গেল আনন্দ নিজেই জিজ্ঞেস করছে। তৃষ্ণা আসবে না? আয়ুষ জবাব দিল। বাড়িতে একটু সমস্যা হয়েছে। মিটে গেলেই চলে আসবে। বিমানকে পেয়ে জয়ার চোখ ভিজে। সে মেয়েকে ধরে বসে আছেন। বিমানেরও কান্নার শেষ নেই। সে এই বাবাকে ধরছে তো মাকে। দুজনকে ধরেই কাঁদছে। সমানে কাদার ফলে বিমানের হেঁচকির সীমানা নেই। অভি অসহায় চোখে বিমানের কাদা দেখছে। বেলি শরবত নিয়ে অভি আর আয়ুষের সামনে হাজির। তাদের শরবত দিয়েও বেলি ট্রে নিয়ে দাঁড়িয়ে। আয়ুষ দুষ্টু হেসে প্রশ্ন করল, কিছু কি বলবে বেলি? বেলি ইনিয়ে বিনিয়ে বলল, কি হয়েছে? কি হবে? মানে, বললেন বাড়িতে সমস্যা। বুঝবে না। অভি গম্ভীর কণ্ঠে জবাব দিল, উইয়ে ভাইয়ের সাথে তার মাসির লেগেছে। ওটা প্রায়ই হয়। এবার গুরুতর। চিন্তা করিও না, সাথে আবিদ আছে। ঠান্ডা হলেই চলে আসবে। বেলি আর প্রশ্ন করল না। সোজা নিজের রুমে চলে এলো। তৃষ্ণাকে কয়েকবার কল করল। ধরছে না। রিং হয়ে চলেছে। বেলি কিছুক্ষণ থেমে আবারও ট্রাই করল। এবার ধরেছে। হ্যাঁ? কোথায় আপনি? আমাকে দিয়ে কি সাথে ঘুমবি? বেলি থম মেরে গেল। পরক্ষণেই বলল, তারা লোক। বলুন না। রাস্তায়। রাস্তায়? রাস্তায় কি করছেন? শুয়ে আছি। আসবি? ছি। আপনার কি হয়েছে?
তৃষার জবাব নেই। তাই বেলি আবার কোয়েশ্চন করল, দুপুর হয়ে আসছে, আসবেন না? এসে মা রান্না করেছে আপনাদের জন্য। আসব না। আসুন না। আপনি বাড়ি যাবেন না আমি জানি। আসব না। এভাবে কথা বলছেন কেন? কিভাবে বলবো? বেবি, মাই ডার্লিং, কথাই বলতে হবে না। বেলি কল কাটতে নিয়েও কাটল না। ওপাশ থেকে তৃষ্ণা বলছে, কাটছিস না কেন? আমার শ্বাস নেওয়া শুনবি? নাকি কিভাবে সিগারেট ফুঁকছি সেটার কণ্ঠ শুনবি? বেলি থমথমে গলায় বলল, আর আসবেন না। পাষাণ, অসভ্য লোক। বেলি কল কেটে দিল। তারপর ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। সে তৃষ্ণা হতে কল পাবার আশায় বসে, অথচ তৃষ্ণা কল ব্যাক করল না। উল্টো একটা মেসেজ দিয়েছে। ওকে থ্যাংক ইউ নট কাম। বেলির মন চাইল তৃষার মাথার চুল ছিঁড়ে ফেলতে। রাগে দুঃখে বেলি ফোন বিছানায় রেখে চলে যাচ্ছিল। তারপর কিছুক্ষণ ভেবে আবারও ফোন হাতে কল লাগাল। তৃষ্ণা সময় নিয়ে রিসিভ করল। বেলি কিছু বলার আগেই তৃষার আওয়াজ, আসছি। বেলির ঠোঁটের হাসি বড় হতেই যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই তৃষার পরের লাইন শুনে হাসি স্তব্ধ হয়ে রইল। জামাইকে রাতে কিভাবে এন্টারটেইন করতে হয় জেনে নে। আজ তোর দরকার পড়বে। বেলি ফোন হাতে বিছানায় বসে রইল থম হয়ে। তার পুরো শরীর শিরশির করে কাঁপছে। হঠাৎ বালিশ জড়িয়ে বেলি বিড়বিড় করে বলল, অসভ্য লোক। দুপুর গড়িয়ে যাচ্ছে। বেলি কয়েকবার মেয়েকে বললেন, খাচ্ছিস না কেন এখনো? 3টা বেজে যাচ্ছে। বেলি কোনোমতে জবাব দিল, পরে খাবো মা। খুশি রাগারাগি শুরু করল, খাবি কি? আমার কলিজা ভুনা করে দিব? উফফ মা। খুশি যেতে নিয়েও আবার এসে প্রশ্ন করল, হ্যাঁ রে, তৃষ্ণা আসবে? বেলির লজ্জা লাগতে লাগল। সে ছোট গলায় বলল, জানি না। খুশি যেতেই বেলি মুখ ঢেকে ফেলল। সবাই এখন তাকে কেন জিজ্ঞেস করে তৃষার কথা? কই আগে তো কেউ জিজ্ঞেস করত না। কিছু একটা ভেবে বেলি আবারও লজ্জা পেতে লাগল। তার বুক কাঁপছে। কেমন অদ্ভুত ভয় হচ্ছে। আনন্দ মেয়ে জামাইকে নিয়ে মাঠে বেরিয়েছে। ঘুরিয়ে ঘুরিয়ে নিজেদের জায়গা দেখাচ্ছে। আশেপাশের মুরব্বিদের সাথে পরিচয় করাচ্ছে। দেখা গেল অভি একদম শান্ত হয়ে আছে। আজ তাকে চেনাই যাচ্ছে না। অবশ্য আনন্দ নিজেও জানতেন না যে এই ছেলে এত ভদ্র। অভি যাকে দেখছে সালাম জানাচ্ছেন, হালকা হেসে কথাও বলছেন, আবার চাও খাচ্ছে তাদের সাথে তাল মিলিয়ে। বেলি দূর থেকে ডাকল। অভি চোখ পিটপিট করে আবার সালাম জানিয়ে মুখ ঘুরিয়েই বড় করে শ্বাস ফেলল। এত কষ্ট মনে হয় সে বিমানকে পটানোর সময়ও করেনি। বেলিকে বড় করে ধন্যবাদ জানাল। বেলি দুষ্টুমি স্বরে বলল, এখনই হাঁপিয়ে? আপনাদের জন্য চাচারা আসছে। এই তো চলে আসবে কিছুক্ষণের মাঝেই। শীত। আমি আর ভদ্র হওয়ার অভিনয় সক্ষম হব না। তাদের সামনেই বেশি ভদ্র সাজতেন হবে। ধুর। বিয়ে হয়েছে। রানী আমার এখন। কে কি ভাবল তা দিয়ে কি? বেলি কিটকিটিয়ে হাসছে। এর মধ্যে অভি আনন্দ খুশিকে জানাল, ভাই আসছে। আবিদের রাত হবে। খুশি জবাব দিল, আচ্ছা। আমি দ্রুত খাবার গরম করি তাহলে। বলতে বলতে খুশি খাবার গরম করার উদ্দেশ্যে চলে যাচ্ছে। আনন্দ মাথা নাড়িয়ে ঘরে ঢুকছে। শুধু বেলিই দাঁড়িয়ে রইল।
আজকে তাকে হহুত জ্বালাবে এই লোক। বেলি তা এখনই টের পাচ্ছে। তৃষ্ণা আসলো বিকেল 5টার দিক। আনন্দ গাড়ির আওয়াজ পেয়েই চলল। সাথে অভিও গিয়েছে। তৃষ্ণা কিছু পার্সেল এনেছে সাথে। আনন্দ নিতে নিতে বলল, এত কিছু আনার কি প্রয়োজন ছিল? বাবলু পাশের বাড়ি থেকে দৌড়ে হাজির। সে এসেই, দুলাভাই গাড়িতে ঘুরাবে? হ্যাঁ, একটু পরেই যাব সবাই। আচ্ছা। তৃষ্ণা আনন্দের হাতের একটা পার্সেলকে ইঙ্গিত করে বলল, ওটা তোমার। বাবলু তো সেই খুশি। সত্যি বলতে বলতে প্যাকেট ক্যারে নিল। তারপর খুলে দেখল রিমোট কন্ট্রোল কার। বাবলু খুশিতে চিৎকার করছে। বারবার বলছে, বাবা কি সুন্দর দেখছো? কি সুন্দর। সে সেখানেই কিছুক্ষণ গাড়ি হাতে তৃষ্ণাকে জড়িয়ে ধরে। বেলি নিজের ঘরে বসে। বাহির থেকে আওয়াজ শুনেও বেরোচ্ছে না। ভয়ে তার বুক রীতিমতো কাঁপছে। ভাবছে আজ তৃষার সামনেই যাওয়া যাবে না। তৃষ্ণা ঘরে ঢুকতেই খুশি শরবত দিল ঠান্ডা। ফ্যান চলছে তাও তৃষ্ণা ঘেমে শেষ। তার টি শার্ট ভিজে চিপচিপে। খুশি বলল, বাবা, টেবিল ফ্যানটা সেট করে দিব? না না, আমি ঠিক আছি। তাহলে গোসল করে নাও, ভালো লাগবে। তৃষ্ণা মাথা দুলাল। তার সত্যিই একটা গোসল নেওয়া প্রয়োজন। আজ সকালে জিম করেও সে গোসল নিতে পারেনি। তার আগেই বাড়ি থেকে বেরোল। আপাতত একটা গোসল সত্যিই প্রয়োজন। বেলির অপেক্ষায় সে চেয়ারে বসে রইল। আনন্দ কষ্ট করে কিছু কথা বলছে তৃষার সাথে। এই ছেলের সাথে সে কি কথা বলবে? একসময় তার স্টুডেন্ট ছিল। তার শিক্ষক জীবনে সবচেয়ে জ্বালাতন করা স্টুডেন্ট। এবং আজ সে তার মেয়ে জামাই। আনন্দ কষ্ট করেও বেশি কথা আগাতে পারল না। অথচ তৃষ্ণা নিজেই টুকটাক কথা বলছে, আবার জবাবও দিচ্ছে শান্তভাবে। অভি নিজের থেকে একটি হাফ প্যান্ট এবং হাতা কাটা গেঞ্জি এনে বেলির হাতে দিল এবং বলল, ভাইয়ের প্রচণ্ড গরম, তাই আমি তার জন্য কাপড় নিয়ে এসেছি। সে গোসল করবে। যাও। বেলি শক্ত গলায় বলল, নিয়ে যান। বাড়ির পেছনেই তো গোসল ঘর। অভি দুষ্টু হাসল। এই তুমি ভাইকে চেনো? দৌড় দাও। হাসতে হাসতে অভি চলে যাচ্ছে। বেলি অসহায়ভাবে কাপড় হাতে দাঁড়িয়ে। এর মধ্যে খুশি হাজির। বেলি, গোসল করবে তৃষ্ণা। যা নিয়ে যা। তারপর হাতের নতুন তাওয়াল এগিয়ে দিল। এই নে তাওয়াল। এইটা নতুন, তোর আব্বু আজ আনছে। শোন, কল চাইপ্পা দিস। ও তো পারব না। আর হো, গোসলের পর কর্নারের রুমে নিয়া যাইস। ওখানে তোর আব্বু টেবিল ফ্যান সেট করে দিছে 2টা। আমাকে যেতে হবে কেন? খুশি চোখ রাঙালো। বড় হচ্ছিস আর মাথার মধ্যে গোবর ঢুকাচ্ছিস। যা। যেতে যেতে খুশি মেয়ের মাথায় ওড়না টেনে দিলেন। অজ্ঞত বেলি মাথায় ওড়না নিয়ে গেল। দেখা যাচ্ছে তৃষ্ণা চেয়ারে বসে। তার নজর আপাতত বেলির দিক। বেলি কিছুটা দূরত্ব রাখল। চলুন। তৃষ্ণা উঠে দাঁড়াল এবং ভদ্রলোকের মতো বেলির পেছনে চলল। বেলি হঠাৎ আহ করে চেঁচাল। তৃষ্ণা তার কোমরে চিমটি কেটেছে। বেলি রেগে পেছনে তাকাল। অবশ্য চিমটিটা তীব্র ছিল না, অনুভবের মতো ছিল। তাও সে রাগ দেখিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। বেলিদের গোসল ঘর খুবই ছোট। একটি কল এবং একজন মানুষ দাঁড়ানোর মতো জায়গা।
তৃষ্ণা দাঁড়িয়ে রইল। বেলি কাপড়গুলো রশিতে রেখে দিল। ওড়না মাথা থেকে সরিয়ে বুক এবং কোমর মিলিয়ে বাঁধল। তারপর যেই কলে চাপ দিবে, তৃষ্ণা বলল, থাক, তোর চাপতে হবে না, আমি চাপছি। দাঁড়া। মনে হলো তৃষার কথা বলতে কষ্ট হচ্ছে, শ্বাস আটকে আসছে। সে আবারও বলল, ওড়না অন্যভাবে নে। বেলি লজ্জায় শেষ। সেও দ্রুত ওড়না ভালোভাবে মেলে নিল। তারপর বলল, আমি যাই তাহলে? না, দাঁড়িয়ে থাক। বালতি ভরে তৃষ্ণা কাপড় খুলছে। বেলি মনে হলো আরো শক্ত হয়ে যাচ্ছে। টি শার্ট খুলে প্যান্ট খুলতে গেলে বেলি দৌড়ে বেরোতে নিচ্ছিল। তৃষ্ণা দ্রুত হাত টেনে ধরে। ভদ্র আছি স্টিল, থাকতে দে। বেলির আর সাহস হলো না যাওয়ার। তৃষ্ণা নিচে বসে বেলিকে ইঙ্গিত করে পানি ঢালতে। বেলি কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল। তারপর ধীরে এগিয়ে গেল। মগের সাহায্যে ধীরে ধীরে মাথার পানি ঢালতে লাগল। তৃষার চোখ জোড়া বুঝে। বেলি সেই সুযোগে পানি ঢালছে আর তৃষার মুখের দিক দেখছে। তার চুলগুলো পানিতে চোখ ঢেকে দিচ্ছে। বেলি ভুলেও তৃষার শরীরের দিক তাকাচ্ছে না। এক পর্যায়ে ধ্যান তৃষার দিকেই রয়ে গেল। হঠাৎ আচমকা টানে সে তৃষার কোলে পড়ল। বেলি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই চেঁচিয়ে দ্রুত উঠে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। তৃষ্ণা শব্দ করে হাসছে। হাসার কারণে তার বুক কাঁপছে। বেলির মনে হল তৃষার এমন হাসি সে প্রথম দেখতে পেল। বেলি তৃষার কাপড় ধুচ্ছে পুকুর পাড়ে। তৃষ্ণা হাফ প্যান্ট, হাতা কাটা গেঞ্জি, পায়ে স্লিপার পরে, হাতে তাওয়াল নিয়ে দাঁড়িয়ে। সে মনোযোগ দিয়ে বেলির কাপড় ধোয়া দেখছে। পুকুর পাড়ের ওপর পাশ থেকে বেশ কিছু যুবতী এবং মহিলারা উকিঝুঁকি দিচ্ছে। কিছু মহিলা তো চেঁচিয়ে জিজ্ঞেস করল, কিরে বেলি, এইডা তোর জামাইডা নাকি? বেলি শুধু লজ্জায় হালকা হাসল এবং আবার কাপড় ধুতে ব্যস্ত হয়ে গেল। কাপড় ধুয়ে সেগুলো উঠানে ফ্রেশ জায়গায় শোকাতে দিল। তারপর তৃষ্ণাকে বলল, চলুন খাবেন। তৃষ্ণা ভদ্র লোকের মতো বেলির সাথে চলল। ঘরে প্রবেশ করতেই খুশি তৃষ্ণা থেকে তাওয়াল নিল। ভেজা এটা শোকাতে দিতে হবে। তুমি যাও বাবা বেলির সাথে, খাবার দিবে। আমি এখনই আসছি। তারপর বেলিকে ইঙ্গিত করে বলল, সারাদিন কিছু খাসনি, এখন একসাথে খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, খাব। অজ্ঞত বেলি তৃষ্ণাকে নিয়ে চলল। দেখা গেল তৃষার বড় বড় পায়ের ধাপে তার জুতো আটকে যাচ্ছে। তার জন্য বেলি এক দৌড় লাগাল। ভাত বাড়তে গিয়ে বেলি পড়ল বিপদে। তৃষ্ণা সমানে তার দিক এক ধ্যানে তাকিয়ে। হঠাৎ সে তৃষার আওয়াজ পেল। কাপড় ধোয়া, কাপড় শোকাতে দেওয়া, ভাত খেতে দেওয়া, একদম নতুন বউ দেখাচ্ছে। বলতে বলতে তৃষ্ণা দাঁড়াল। তারপর বেলিকে সামনাসামনি শক্ত করে জড়িয়ে ধরল। তুই জানিস, আরও ৩-৪ বছর আগে আমি এগুলোর স্বপ্ন দেখতাম। খাবার বেড়ে দিচ্ছিস, কাপড় ধুচ্ছিস, আমার অপেক্ষায় জানালার সামনে দাঁড়িয়ে আছিস। আর দেখ, আজ স্বপ্নগুলো বাস্তবতায় একদম আমার সামনে ঘটছে। আমার বেলি বড় হয়েছে। সে এখন আমায় ভালোবাসে, আমার জন্য কাঁদে হাসে, আমার চিন্তা করে, সবচেয়ে বড় সে আমার অপেক্ষা করে। আমি কতটা ভাগ্যবান তাই না? বেলির কি হলো, সে কেঁদে ফেলল। হু হু করে কাঁদতে সে তৃষ্ণাকে জড়িয়ে ধরল। তৃষ্ণা হাসছে। সে হাসতে হাসতে বেলির চুলে হাত বোলাচ্ছে। তারপর শক্ত করে বেলির কপালে চুমু খেয়ে নিল।
বাচ্চাদের মতো এখনো কাঁদতে হয়? খাসনি কেন? আমার জন্য অপেক্ষা করছিলি? না। তৃষ্ণা হাসল। আচ্ছা, বস। বেলি বসল। এবং তৃষার জন্য খাবার বেড়ে নিজের জন্য খাবার বাড়ল। এই লোকের চক্করে তার খাওয়াও হয়নি। দেখা গেল বেলি দ্রুত খাচ্ছে আর ওপর পাশে তৃষ্ণা ধীরে ধীরে। খুশির জামাই আদর মনে হচ্ছে এক্সট্রা। সে একটু পরপর এসে জিজ্ঞেস করছে, কিছু লাগবে বাবা? আর একটু তরকারি? তৃষ্ণা শান্ত কণ্ঠে বলল, লাগবে না। আপনি খুব হার্ড ওয়ার্ক করেছেন আজ। এখন বরং গিয়ে রেস্ট নিন। বেলি আছে তো? খুশি মনে হলো খুশিতে কেঁদে দিবে। সে বেলিকে বারবার বলে গেল, তরকারি দিস ঠিকভাবে। তৃষার কথা মতো ঠিকই খুশি বিশ্রাম নিতে চলে গেল। খুশি যেতেই বাবলু আসল। সে গিফট পেয়ে বেশ খুশি। নেচেকুদে বারবার বেলিকে দেখাচ্ছে তো খুশিকে। সন্ধ্যাতেই চলে যেতে হয় তৃষ্ণাকে। সে পরন্ত কাপড় পরেই দ্রুত হাওলাদার বাড়ি ত্যাগ করে। বেলি হন্তদন্ত হয়ে দরজার সামনে দাঁড়িয়ে। অভিও বেরোতে বেরোতে জানালো, জয়া হার্ট অ্যাটাক করেছে। হাওলাদার বাড়ির সবাই যেতে চাচ্ছিল, কিন্তু অভি না করল। বলল, ঢাকায় পাঠানো হয়েছে। বিমান অভির সাথে বেরোল। বেলিও যেতে চাইছিল, কিন্তু অভির কথায় থেকে গেল। চিন্তায় বেলির রাতে এক ফোঁটা ঘুমও হল না। সে অতিমাত্রায় দুশ্চিন্তায় সারারাত জেগে। ফোলা লাল চোখ নিয়ে বেলি কল লাগালো বিমানকে। বিমান ও ফোন ধরছে না। তারপর সে আবিদকে কল লাগাল। আবিদের ফোন সুইচড অফ বলছে। কোনো প্রকার ইনফরমেশন না পেয়ে বেলি প্রায় চিন্তায় আধমরা। সকালে আনন্দ এসে জানালো, অবস্থা বেশি ভালো না, ক্রিটিক্যাল সিচুয়েশনে, এখনও আইসিইউতে। বেলি পড়ল আরও চিন্তায়। সারাদিন অপেক্ষার পর আবারও কল করল বিমানকে। এবার বিমান কল রিসিভ করে। আপু? হ্যাঁ বেলি। এখন কেমন অবস্থা? আলহামদুলিল্লাহ। দুশ্চিন্তা কেটেছে, কিন্তু কিছুদিনের জন্য তাকে হসপিটালাইজড করা হয়েছে। আলহামদুলিল্লাহ। বেলি দাঁত কামড়ে। তার বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে তৃষার কথা, কিন্তু তাকে জিজ্ঞেস করতে হল না। বিমান নিজেই বলল, তৃষ্ণাকে হসপিটাল থেকে সরানো যায়নি। সেই কাল থেকে একইভাবে বসে, না খাচ্ছে না ঘুমাচ্ছে। বেলি তীব্র কষ্ট আটকে বলল, কথা বলা যাবে? মনে হচ্ছে না। তৃষ্ণা একদম মূর্তির মতো বসে। সে তার আম্মুর সাথে কথা বলে নিক, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হবে। আচ্ছা। ফোন কেটে বেলি বসে রইল। সেদিনও তৃষার সাথে বেলির কথা হল না। এত মানুষ যাওয়া যাবে না দেখে শুধু আনন্দ গেল ঢাকা। বেলি অনেকবার বলল, বাবা আমি যাব। আনন্দের জবাব, তাদের মানুষ দিয়ে হাসপাতাল ভর্তি, আরও নিলে কেমন দেখাবে? বেলি আর কিছু বলল না। চিন্তায় সে নিজের ঘরে বসে রইল। পাক্কা 4 দিন বেলির ভালো ঘুম হল না। তার চোখের নিচ কালোয় পরিণত। খুশি প্রায় জোর করেই খাবার খাওয়াচ্ছে কয়দিন যাবৎ বেলিকে। এর মাঝে আবিদ ইনফরমেশন দিয়েছে যে জয়া পুরোপুরি দুশ্চিন্তা থেকে মুক্ত। বাড়িতে নিয়ে আসবে পরশু। আনন্দকে খুবই চিন্তিত দেখাচ্ছে। ঢাকা থেকে ফিরে সে ভালোভাবে কথা বলছে না। খাবার খেতে বসে খুশি জিজ্ঞেস করেই ফেলল, হয়েছে কি? আনন্দ কিছুক্ষণ সংকোচ করল। অজ্ঞত বলেই ফেলল, তারা চাচ্ছেন বেলিকে কিছুদিনের মাঝে উঠিয়ে নিতে।
ভাবি সুস্থ হয়েছে কিন্তু তার দুর্বলতা থেকে যাবে। যেহেতু হার্ট অ্যাটাক, আগের মতো আর দৌড়াদৌড়ি বা অতিরিক্ত চিন্তা করতে পারবেন না। তাই সে চাচ্ছে বেলিকে তুলে নিতে। খুশি চুপ হয়ে রইল কিছুক্ষণ। তুমি কি জবাব দিলে? তিনি যেভাবে বললেন আমি না করতে পারিনি। ও এখনো ছোট। পড়াশোনার কি হবে? ওখানে গেলে কি আর পড়াশোনা হবে? আমি জানি, কিন্তু ওদের বিয়েটা হয়ে আছে। আর তৃষ্ণা, সে অবশ্যই বেলির সবকিছু নিয়ে খুব চিন্তা করে। এই কয় বছর আমার থেকে বেশি ওই বেলির হেফাজত করেছে, তাই না? আস্থা আছে ও নিশ্চয়ই বেলির খেয়াল রাখবে, ওর পড়াশোনার। ও খুশি নিজেও অমত করতে পারল না। বিয়েটা হয়ে আছে, এটা তো অস্বীকার করার মতো না। এখন যেহেতু বেলির শ্বশুর বাড়ি উঠাতে চাচ্ছে, তারা কিভাবে না করবে? তাও আবার এমন কঠিন অবস্থায়। বেলি দরজার সামনে দাঁড়িয়েছিল। বাবা মায়ের কথোপকথন শুনে সে স্তব্ধ। কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল, তারপর দ্রুত পায়ে নিজের রুমে চলে এলো। তার গলা শুকিয়ে আসছে, বুক ধরফর করছে। অদ্ভুত অনুভূতিতে বেলি জানালার সামনে বসে রইল। তৃষার কল এলো রাত ৮টার দিক। বেলি ফোন নিয়েই বসেছিল। কল আসতেই রিসিভ করে ফেলল। সে তৃষার ক্লান্ত কণ্ঠের স্বর শুনতে পেল। বেলি, বাড়ির পেছনে আয়। বেলি কল কেটে দিল। দ্রুত ওড়না নিয়ে দরজার সামনে এসে থেমে গেল। খুশি দাঁড়িয়ে। কোথায় যাচ্ছিস? তৃষ্ণা ভাইয়া আসছে। খুশি হাসল। তৃষ্ণা ভাইয়া? আজ বাদে কাল তুলে নিবে। এখনো ভাইয়া? বোকা মেয়ে। বেলি মাথা নিচু করে রইল। খুশি বলল, আচ্ছা যা, আর হ্যাঁ ঘরে নিয়ে আসিস। তৃষ্ণা আজ দাঁড়িয়ে না, বরং গাড়ির ভেতরে। বেলি সামনে যেতেই পেছনের দরজা খুলে দিল ভেতর থেকে। ভিতরে বসে বেলি চুপ হয়ে রইল। তৃষ্ণা হেলান দিয়ে চোখ বুঝে। চুলগুলো উস্খুস্কো। বেলির ইচ্ছে করল তৃষার চুলগুলো ধরতে। নিজেকে আজ আর সংযত করল না। ধীরে সে তৃষার হাতে হাত রাখল। তৃষ্ণা তখনই চোখ খুলে বেলির দিক তাকালো গভীরভাবে, এবং পরক্ষণেই ঘুরে বেলির কোলে মাথা রেখে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। বেলিও ধীরে ধীরে তৃষার চুলে হাত বোলাতে লাগল। কপালে স্লাইডও করছে। দেখা গেল তৃষ্ণা ঘুমিয়ে পড়তে পড়তে বিড়বিড় করল, আই মিস ইউ বেলি। বেলি এক পলকে তৃষার ক্লান্ত চেহারার দিক তাকিয়ে। ক্লান্ত চেহারায় ও লোকটাকে বড্ড সুন্দর দেখাচ্ছে। বেলি ধীরে তৃষার মুখে হাত ছোঁয়াল। তারপর আবারও কপালে স্লাইড করতে লাগল। একইভাবে বসে থাকতে থাকতে পা শক্ত হয়ে গেছে বেলির। সে ৩ ঘন্টা যাবৎ বসে। তৃষ্ণা এখনো মাথা রেখে ঘুমিয়ে। বেলির একদম ইচ্ছে করছে না তৃষ্ণাকে জাগাতে। আবার পাও আর সাথ দিচ্ছে না। বড্ড যন্ত্রণা করছে। এর মাঝে আবার তৃষার ফোন বেজেই যাচ্ছে। অতিমাত্রায় বাজছে। বেলি কয়েকবার নড়েচড়ে বসল। তারপর তৃষার পকেট হতে ফোনটা ধীরে বের করে ফেলল। ফোন করছে আবিদ। বেলি রিসিভ করে হ্যাঁ ভাইয়া বলার আগেই থেমে গেল। ওপর পাশ থেকে জয়ার কণ্ঠ, আব্বা। বেলি ভয়ে চুপ হয়ে আছে। ওপর পাশে জয়া হয়তো বুঝতে পেরেছে। বেলি, আসসালামু আলাইকুম আন্টি, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আম্মু, সুস্থ অনেকটা। এখনো আন্টি? আমি তো এখন তোমার আম্মু।
তাই না? বেলি চুপ। জয়া আবারও বলল, ত্রিশ কোথায়? বেলির ইনিয়ে বিনিয়ে জবাব, উমং ঘুমাচ্ছে। তোমাদের বাড়িতে তো না হলে হয়তো গাড়িতে, তাই না? বেলি লজ্জায় লাল। হ্যাঁ। জয়া ছোট শ্বাস ফেলল। আমার উপর এখনো রেগে। কিছুদিন যাবৎ খাচ্ছেও না, ঘুমাচ্ছেও না। কসম দিয়ে যে খাওয়াবো তারও উপায় নেই। ও উঠলে একটু কষ্ট করে খাওয়াতে পারবে। আচ্ছা, আমি আবিদকে দিয়ে খাবার পাঠাচ্ছি। হু। বেলি বলতেও পারল না যে দরকার নেই, তাদের বাড়িতে রান্না আছে। তার আগেই জয়া কল কেটে দিয়েছে। কল কেটে বেলি আবারও তৃষ্ণাকে দেখতে লাগল। ঘুমে বিভোর তৃষার চেহারার দিক অপলক তাকিয়ে বেলি ক্ষণিকের জন্য আবারও ভুলে গেল তার পেয়ের অপরিসীম ব্যথার কথা। কাছ থেকে পর্যবেক্ষণ করতে লাগল তৃষার স্পটল্যাশ ফেস। ভ্রুগুলি মাত্রাতিরিক্ত স্ট্রেইট, নাকটা বড্ড স্মুথ। গালগুলো, ভাবতে ভাবতে বেলি তৃষার গাল ছুঁয়ে দিল। কখনো কল্পনায় ও আনেনি এই লোককে বেলি একসময় কাছ থেকে দেখবে, ছুবে। সর্বদা তৃষ্ণাকে দেখে সে ভ্রু কুঁচকে রাখত। সেটার পর্যাপ্ত কারণও আছে। অতিরিক্ত শাসন করত, বক্ত আর চুল টেনে ধরে রাখত। মাঝে মাঝে তো শক্ত করে তার গাল চেপে ধরত। এতটাই শক্তি ব্যবহার করত যে বেলি সারা রাস্তা তো কাঁদতি, বাড়িতে পৌঁছেও কাঁদত। তখন সে তৃষ্ণাকে বকতে থাকত লাগাতার। আমি কি করেছি? আমার সাথে কেন এমন করে? ভাবতে ভাবতে বেলি হেসে ফেলল। আদুরে ভাবে তৃষার চুল ছুঁতে লাগল। স্কুলে সর্বদা তাকে শুনতে হতো তৃষ্ণা কতটা সুন্দর, হ্যান্ডসাম, ডেসিং। সকলের কথাগুলো সত্য হলেও বেলি এমন ভাব করত যেমন সবার চোখে কুয়াশা আর একা তার চোখই ঝকঝকে পরিষ্কার। অথচ বেলি আওর চোখে তৃষ্ণাকে দূর থেকে অনুসরণ করত আর সকলের মতো। যেমন যখন সে স্কুলের মাথায় চা দোকানের সামনে দাঁড়িয়ে চা খেত আর কথা বলত। বেলি দেখত গ্রামে থাকলে তৃষ্ণা সর্বদা বেলির স্কুলের সামনে থাকবেই। যেদিন ঢাকা থেকে ফিরবে সেদিন আর সকাল সকাল স্কুলে এসেই দেখা যেত না, বরং ছুটির পরে দেখত। ঘুমন্ত চোখ নিয়ে আকাশের পানে মুখ করে গাড়িতে বসে। একবার তো বেলি সরাসরি আবিদকে জিজ্ঞেস করে ফেলে, আপনার ভাই ঘুমে চোখ মেলতে পারছে না, তাহলে এভাবে এখানে বসে থাকছে কেন বলুন তো? রহস্যভাবে হেসে আবিদের জবাব থাকত, যেদিন বুঝবে তুমি সেদিন কাঁদবে। বেলি হাসতে হাসতে ভুলে যেত। বারে, আমি কেন কাঁদব? ওগুলো নিয়ে মজা করা বেলি এখন সত্যিই কাঁদে। আবিদের কথা কেমন হুবহু মিলে গেল। অথচ আগের বুদ্ধু বেলি বুঝতেই পারেনি কতটা ভাগ্যবান সে। তৃষ্ণা যে শুধু তার জন্যই স্কুলের সামনে থাকত, শুধু তাকে কিছুক্ষণ দেখার জন্য। বেলি ধীরে তৃষার গাল দুটো ডান হাত দিয়ে চেপে ধরল। ঠিক এইভাবে বেলির গাল সে চেপে ধরে। বেশিরভাগ সময় অল্প প্রেসার দিয়ে চেপে ধরে, কিন্তু যখন রেগে যায় তখন অতিরিক্ত প্রেসার দিয়ে ধরে। একদম গালের গস্ত দাঁত ছাড়িয়ে যায়। বেলির মনে পড়ে গেল প্রথমবারের কথা, যখন প্রথমবার অতিরিক্ত রাগে সে বেলির গাল শক্ত করে চেপে ধরে, তাও সকলের সামনে। অবশ্য সেদিন প্রথম বেলি তৃষার রাগী চেহারা দেখতে পায়। রাগে তার ফর্সা চেহারা একদম লাল হয়েছিল। সেদিন ছিল বুধবার। বেলি তখন ক্লাস 8। মাত্র নিজেকে গোছাতে শুরু করেছে। সবে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখ কাজল পরতে শিখেছে।
শিলার অতি আবদারে বেরোল ওপার ঘুরতে। ঘুরতে বেরিয়ে পড়ল মহাবিপদে। এক চেলা পিছু লেগেছে শিলার। মাথায় কাপড় পেঁচানো বেলি ভয়ে আধমরা। বারবার শিলাকে বলছে, শিলা চল, চলে যাই। অথচ গলায় ওড়না ঝুলিয়ে শিলা বেশ আওর চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করছে। তার বিহেভিয়ারে স্পষ্ট বোঝা যাচ্ছে সেও ছেলেটার প্রতি ইন্টারেস্টেড। কিন্তু অসহায় বেলি ছিল ঝামেলায়। কেউ দেখলে তার বাবাকে বিচার দিবে। আর সবচেয়ে বড় ভয় হল তৃষ্ণা। বেলি রীতিমতো কাঁপছে। আওর চোখে একা দাঁড়িয়ে শিলা কথা বলছে ছেলেটার সাথে। এক পর্যায়ে দেখা গেল ছেলেটার সাথে আসলো আরেকটা ছেলে, এবং ওই ছেলে বেলির সাথে কথা বলার চেষ্টায়। এদিকে বেলির গলা শুকিয়ে। তৃষ্ণা গ্রামে না থাকলে টেনশন ছিল না, কিন্তু তৃষ্ণা গ্রামে আছে। সাথে আছে তার বন্ধন। সেটায় চড়ে কোথায় কোথায় চলে আসবে ঠিক নেই। বেলি শিলার হাত ধরে টানতে লাগল। চল, দেরি হচ্ছে। চল, চল। আরোরে থামো না। অজ্ঞত বেলি দাঁড়িয়ে। এক পর্যায়ে ওই ছেলেটার সাথে টুকটাক কথা হতে লাগল। বেলির নতুন উত্তেজিত মন আনন্দে ভরপুর। তখন শিলার কথায় সেও রাজি হল আরেকটু ঘোরার। ব্যাস, সেখানে গিয়েই পড়েছিল বিপদে। মেইন রোডের উপরে তৃষ্ণা, তার ভাইরা আর কিছু বন্ধুরা মিলে বসে আড্ডা দিচ্ছে। হতভম্ব বেলি তো ভয়ে শেষ। আর তখন তো তৃষার চেহারার দিক তাকানোই যাচ্ছিল না। মানে আশেপাশে সব ভস্ম করে ফেলবে। অতপর কে মারাটা মেরেছিল ছেলেগুলোকে বলার বাহিরে। আর তখন শিলা তো তৃষার প্রশংসায় বিভোর। অথচ বেলি ভয়ে চুপসে। সে জানে তাকে এখন একদম খেয়ে ফেলবে। সামনাসামনি সে তৃষ্ণাকে অতিরিক্ত ভয় পেত। আর এমন রূপে আরও সাংঘাতিক ভয়। ছেলে দুটোকে মেরে তক্তা বানিয়ে অতিরিক্ত রাগে সে বেলির সামনে হাজির। চিৎকার করে ধমক দিয়ে বেলির রুহু আকাশে উঠিয়ে দিল। তারপর জীবনের প্রথম সে বেলির গাল সকলের সামনে চেপে ধরল। বেলি তো কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলছে। এখনই ছেলে লাগবে? কাঁদছিস কেন? থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে ফেলব। তোকে বলেছি না যেখানে সেখানে বেরোতে না। আগের কাহিনী ভেবেই বেলির ঠোঁটে হাসি ঝুলে। তৃষার তখনকার শাসনগুলো ছিল তার ছোট মনের জন্য। মনকে অন্য কারো জন্য আগাতে না দেওয়া। বেলি পা টানটান করে ফেলল। পা দুটো একদম অবশ হয়ে আছে। পাশে মাত্র উঠে বসেছে তৃষ্ণা। কপালের ডান সাইডের দিক দু আঙুলের সাহায্যে চেপে ধরে, চোখ আধো আধো খোলা। স্পষ্টভাবে ফুটে আছে যে তার ঘুম এখনো সম্পূর্ণ হয়নি। বেলি নিজের পা ধরে ধ্যান মেরে তৃষার মুখের দিক তাকিয়ে। সদা শুনে এসেছে মেয়েদের ঘুম ঘুম চেহারা অতি সুন্দর দেখায়। অথচ আজ তার কাছে তৃষার ঘুমের রেশ ছোঁয়া চেহারাটা অতি মায়াবী লাগছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সে নিজেই লজ্জা পেয়ে গেল। তারপর ধীর গলায় বলল, কফি করে আনবো? উহু। বলেই সে কিছুটা উঠে সামনে থেকে বোতল নিল। নিজের পাশের দরজা খুলল। তারপর একটানে বোতলের বেশ খানিকটা পানি খেয়ে বাকিটা দিয়ে মুখ ধুয়ে ফেলল। দুহাতে চুল উঁচু করতে করতে দরজা লাগিয়ে দিল। এবার সে বেলির দিক গভীরভাবে তাকাল। বেলি ঘাবড়ানো চোখে অন্যদিক তাকাচ্ছে। তৃষার চাহনি মনে হচ্ছে তাকে খেয়ে ফেলবে। দেখা গেল তৃষ্ণা তার চেহারা ধরে চোখের নিচে স্লাইড করতে লাগল। এখনই ডার্ক সার্কেলস। আমি তো সারারাত তোকে জাগিয়ে রাখিনি।
তাহলে? বেলির গাল গরম হয়ে উঠছে। সে আমতা আমতা করছে। ঘুমিয়েছি তো। তৃষ্ণা বেলির গাল ধীরে টেনে ধরল। আমি কানা? উহু। কাল পরশু সময় আছে তোর। ভালোভাবে ঘুমিয়ে নে। আমার কাছে আসলে ঘুমাতে পারবি না। বেলি অন্যদিকে ফিরে গেল। এই লোকের মুখ শুধরাবার নয়। এর মাঝেই আবিদ হাজির। তার গাড়ির আওয়াজে বেলির কান খাড়া। তৃষ্ণা সন্দেহ দৃষ্টিতে তাকাল। কি হয়েছে? বেলির জবাবের প্রয়োজন পড়ল না। আবিদের উচ্চ কণ্ঠের গানে আশপাশ সতেজ। সে এসেই দরজা খুলল এবং খাবারের বক্সটা বেলির হাতে দিল। ভালোভাবে খাওয়াবে। আমার ভাই না খেয়ে। তৃষ্ণা ধমকাল। এখানে কি করছিস? উফ ভাই। ভাবিকে দেখব না? কতদিন ধরে দেখা হচ্ছিল না। আহারে, আমাদের পিচ্চি ভাবি তোমার টেনশনে শুকিয়ে গেছে। তৃষার চোখ রাঙানোতে আবিদ হাত উঁচু করল। ওকে ওকে, আম গোয়িং। আবিদ শেষবারের মতো বেলিকে হাসি উপহার দিয়ে চলে যাচ্ছে। তৃষ্ণা বেলিকে নিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। বেলি সর্বদার মতো জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি? হানিমুন। একটা রিসোর্ট বুক করব। তারপর উই উইল এনজয় আওয়ার সেলফস। বেলি কানে নিল না, বরং নিজেই বক্সগুলো খুলে সাজাল। তারপর চামিচ ব্যবহার করতে করতে বলল, আমি খাইয়ে দিই? হু, ইউজ ইয়োর হ্যান্ডস। অতপর তৃষার আবদারে বেলিকে হাতি ব্যবহার করতে হল। তৃষার হুটহাট কাজকর্ম আনন্দকে প্রচণ্ড রাগিয়ে দেয়। সে থরথর করে রাগে কাঁপছে। এত রাত্রে তার মেয়েকে নিয়ে চলে গেল? তার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করল না? এই ছেলে কি দিয়ে তৈরি? এত অসভ্য ছেলে আনন্দ তার এত বছরের জীবনে আর একটা দেখেনি। যেটা যখন মন চাইবে করে ফেলবে। সমাজ, ভাবনা, চিন্তা, মনমানসিকতা, অবস্থা কিছুই লক্ষ্য করে না। কি উদ্ভট প্রচারণা চালাচ্ছে। ছেলের পক্ষ নিয়ে যখন আমিত কল করল, আনন্দ রাগী কণ্ঠ শোনা গেল। এগুলো কেমন আচরণ? এসব উদ্ভট আচরণ তো মানা যাচ্ছে না। সব আয়োজন হয়েছে, কাল তুলে দেওয়া হবে। এর মাঝে এমন ঘটনা। আপনি শান্ত হন। আনন্দের রাগের কারণে দেখা গেল আমিত সেই রাত্রেই আবিরকে নিয়ে হাওলাদার বাড়ি হাজির। চেয়ারে বসে আবির খুকখুক করে উঠল। তারপর ঠান্ডা স্বরে বলল, আসলে তৃষ্ণা। কিছুটা বলে আবির চুপ মেরে যায়। আনন্দের মুখের অবস্থা তেমন ভালো না। প্রচণ্ড রেগে। এমন মুহূর্তে যদি সে তৃষ্ণা যা বলেছে তা বলে, তাহলে আনন্দ নিশ্চিত এক্সপ্লোর হয়ে যাবে ইনস্ট্যান্ট। আবিরের অবস্থা দেখে আমিদি কথা শুরু করল, আপনি রাখবেন না আনন্দ ভাই। ছেলেটা আমার বিগড়ে যাওয়া। তা তো জানেনি। ওর চিন্তাভাবনা আমাদের ছাড়িয়ে। ও যা ভাবে তা করবেই। থামানোর মতো অবস্থা রাখে না। এককালে আপনি ওর শিক্ষক ছিলেন। আপনি তো জানবেনই ও কেমন ছেলে। দেখা গেল আনন্দ মনে মনে বলছে, তা আবার না জানা? অসভ্য ছেলে। মুখে আনন্দের জবাব, এবার আপনার ছেলে কি কীর্তি করবে শুনি? আমিদ নিজেও সংকটে। কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। ভাগ্যক্রমে তৃষ্ণা নিজেই কল করেছে। আবির রিসিভ করতেই সে বলল, মামা স্পিকারে দাও। আবির স্পিকারে দিয়ে সামনে রাখল। তৃষার শান্ত কণ্ঠস্বর, যেখানে তাড়াহুড়োর কোনো চিহ্ন নেই। চাচা।
আপনি অবশ্যই রেগে আছেন। আনন্দ কথা থামিয়ে বলতে নিচ্ছিল, তখনই তৃষ্ণা আবারও বলে উঠে। কথা শেষ হয়নি। শেষ করি আগে। কাল উঠিয়ে দিতেন, সেটা আমি আজকেই সেরে ফেলেছি। কথা হচ্ছে, কাল বেলিকে আনতে যাব, তারপর ও আপনাদের ছেড়ে আসতে চাইবে না, কাঁদবে। আপনারাও মেয়ে দিতে চাইবেন না, কাঁদবেন। সেখানে আমাকে ওকে এক প্রকার জোরপূর্বকভাবে আনা লাগবে। দেখা যাচ্ছে আমি ভিলেন। তো কাল ওকে কাঁদিয়ে তুলে আনা থেকে এখনই নিয়ে আসাটা বেশি সুন্দর দেখাচ্ছে। আর কিছুদিন আগেই বিমানের বিয়ে, এত খরচ গেল আপনার। অবশ্যই টাকার সমস্যা হচ্ছে। এমন মুহূর্তে আবার কাল এত খরচা করার আমি রিজন দেখছি না। পরে না হয় আমরা একটা রিসিপশন করে নিব। ইজন্ট ইট ব্যাটার? আনন্দ রাগে দাঁত কিরমির করতে লাগল। বাবার একটা কর্তব্য আছে। মেয়েকে বুঝিয়ে হাতে হাতে তুলে দেওয়া বাবার কর্তব্য। আচ্ছা, আপনি তুলে দিন, আমি নিচ্ছি। আমি তৃষ্ণা রাজ চৌধুরী, আনন্দ হাওলাদারের ছোট কন্যা বেলির সকল দায়িত্ব গ্রহণ করলাম। রাগের কারণে আনন্দর মুখ স্তব্ধ হয়ে আছে। তৃষ্ণা জবাব না পেয়ে শান্ত স্বরে আবারও বলল, এখন সবাইকে দেখিয়ে মেয়ে তুলে দিতে হবে? মনে মনে উঠিয়ে দিলেও হচ্ছে, তাই না? সামনে বাবা আছে, মামা আছে, আপনি আছেন আর আমি। ব্যাস, আর কাকে লাগবে দেখাতে? আপনি জানেন আমি আপনার মেয়েকে কতটা ভালোবাসি। বেলিকে আমি সুখী রাখব চাচা। চিন্তা করবেন না। শেষের কথায় আনন্দের মন নিমিষে শান্ত হয়ে গেল। তারপরও সে শক্ত চেহারা করে আছে। আর চোখে তাকালো ফোনের দিক। তৃষ্ণা শেষবারের মতো বলল, রাখছি তাহলে চাচা। নিজের এবং চাচির যত্ন নিবেন। আমিদ আর আবির অসহায় চাহনি আদান প্রদান করে ফেলল। বেলি স্তব্ধ মেরে বসে। লজ্জায় তার মাথা ধরে আসছে। এত নির্লজ্জ মানুষ কিভাবে হয়? সে এমন ঘাটতারা লোক এই জীবনে আর দুটো দেখেনি। এত এত ঘাটতারা কিভাবে হয় কেউ? মানে নিজে যেটা ভাববে সেটাই। অন্যের ভাবনার কোনো মূল্য নেই। বেলি রেগে অন্যদিকে ফিরে। অথচ তার রাগ ভাঙানোর জন্য কেউ নেই। তৃষ্ণা দিব্যি গাড়ি চালাচ্ছে। আওর চোখে বেলির দিক তাকাচ্ছেও না। নিষ্ঠুর লোক। একদম নিষ্ঠুরতম। দেখা গেল সারা রাস্তা বেলি একটাও কথা বলল না। চুপচাপ বসে মনেমনে ভীষণভাবে কিছু বকাঝকা করল তৃষ্ণাকে। এমন নীরবতায় বেশ কিছুক্ষণ কেটে গেল। এমন নীরবতা আর নিতে না পেরে বেলি মুখ খুলল। এত বেলির বাকি কথাগুলো আর শোনা গেল না। তৃষার ঠোঁট জোড়া হঠাৎ তীব্রভাবে এসে তার ঠোঁট ছুঁয়ে তাকে আরও নীরব করে দিল। হঠাৎ এমন কিছু হওয়ায় বেলি নিজেও চুপ। এতক্ষণে রাওর চোখে তাকানোও বন্ধ। হঠাৎ তৃষার গভীর কণ্ঠের হাসি শোনা যাচ্ছে। সে হাসতে হাসতে বাম হাত দিয়ে বেলির গাল টেনে দিল। তুই রাগলে তোকে কতটা আগুন লাগে জানিস? মাত্রাতিরিক্ত আগুন, মাত্রাতিরিক্ত। ইচ্ছে করে ধরে তোর ঠোঁট, গাল, ঘাড় কামড়ে খেয়ে ফেলি। এই এখন তোর গাল লাল হয়ে আছে। তোকে একদম আমার নতুন বউ দেখাচ্ছে। ব্যাস, বাসর বাকি। বেলি তুই। দেখা গেল বেলি দুহাতে কান চেপে চোখ বুঝে। সে বেশ কষ্টে ছোট আওয়াজে বলল, আপনার কথা বলতে হবে না। চুপ থাকুন প্লিজ। বেলির কথায় তৃষার গভীর কণ্ঠের হাসি আবারও শোনা গেল। চৌধুরী বাড়িতে আয়োজন চলছে। আয়োজন হচ্ছে বউ উঠানোর। যা যা নিয়ম তা আলোচনা করা হচ্ছে।
এবং যা যা লাগবে তৈরি করা হচ্ছে সব তৈরি করে রাখবে যাতে তৃষ্ণা বেলি আসলে সাথে সাথে উঠানো যায়। ড্রয়িং রুমে বেশ কিছু শপিং, সেখানের মধ্যে সোফায় তৃষা বসে, তার সামনে 3টে লেহেঙ্গা। সে বারবার কালো রঙের লেহেঙ্গা দেখিয়ে বলছে, প্লিজ প্লিজ কালোটা পরতে দিবে ছোট ভাবিকে, কালোতে তাকে অনেক সুন্দর দেখায়। আর দেখো কালোর জন্য ম্যাচিং জুয়েলারি বেশি সুন্দর। আর দেখো ভাইয়ার কালো পাঞ্জাবি কি সুন্দর ম্যাচিং যাচ্ছে। জয়া একবার ধমক দিয়ে ফেলেছে, বড়দের মাঝখানে এত কথা কেন, চুপচাপ বসে থাকো। তৃষা থেমে নেই। এই মামি তুমি বলো কালোটা বেশি সুন্দর না? এই লাল লেহেঙ্গা ক্যান্সেল। আমার ভাবি আমি কিভাবে উঠাবো আমি ডিসাইড করব। ভাবির আগমন কালো লেহেঙ্গা দিয়ে হবে, এটাই ফাইনাল। আয়েশা হেল্পলেসলি মাথা দুলালো। আচ্ছা আচ্ছা বাবা, কালো ফাইনালেই। অঞ্জলিকে চুপচাপ দেখা যাচ্ছে, চুপচাপ থাকলেও মুখে এক অদ্ভুত হাসি, কেমন অদ্ভুত আনন্দের ছোঁয়া। জয়া ব্যাপারটা বেশ কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করছে এবং এটাও খেয়াল করেছে অঞ্জলি তাকে কিছু বলতে চাচ্ছে। এইবার যখন রান্নাঘর খালি হয়েছে, জয়া অঞ্জলির হাত ধরল। কি হয়েছে অঞ্জলি, কিছু বলবি? অঞ্জলি মাথা নিচু করে। সে কিছু বলবে তার আগেই বাহির থেকে সোলাইমানের চিৎকার। সে চিৎকার করতে করতে প্রবেশ করছে। ড্রয়িং রুমে পৌঁছে দেখল সোলাইমানের হাতে মিষ্টির ব্যাগ। সে ব্যাগটা রেখে দৌড়ে অঞ্জলিকে জড়িয়ে ধরে। তার ভিতর থেকে তীব্র খুশির হাসির আওয়াজে ড্রয়িং রুম আলোকিত। সে তারপর জয়াকে জড়িয়ে ধরে, কিছুক্ষণ পর তার অনবরত কথা, তোমার ছেলে বাবা হতে চলেছে মা। আহ, আমি বাবা হব। আমি বাবা হতে চলেছি। আমাদের সন্তান অ্যাডপ্ট করতে হবে না। আমার অঞ্জলি মা হবে। অঞ্জলি কেঁদে ফেলেছে, তার চোখের পানি দিয়ে মুখ ভেসে। আয়েশা পেছনে থেকে অঞ্জলিকে ধরে। বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু। তৃষা লাফাচ্ছে। জয়া আনন্দে ছেলের মুখের দিক তাকিয়ে। তার ছেলে এত সহজে ভেঙে পড়ে না, অথচ আজ তার ছেলের ভেঙে পড়ে যাওয়া মনেরে জীবন্ত হওয়ার রূপ দেখা যাচ্ছে। আজ 7 বছর যাবৎ তাদের বিয়ে হয়েছে, অথচ অঞ্জলি কনসিভ করতে পারছিল না। একটার পর একটা ডক্টর, ট্রিটমেন্ট, কিছুই কাজে দিচ্ছিল না। সবাই আশা হারিয়ে ফেলেছিল একদম। এখন সেই হারিয়ে যাওয়া আশা পূর্ণতা পেয়েছে। পূর্ণতা পেয়েছে তাদের সকল করা দোয়া। আমি দাবিরের হাত থেকে মিষ্টি খেতে খেতে বলল, দোয়া করেছিলাম দাদা হওয়ার সুসংবাদ পেলে মাদ্রাসার এতিম বাচ্চাদের খাওয়াব, তা পূর্ণ করতে হবে। আমি কালই সব জোগাড় করব। জয়া নিজেও মান্যত করে রেখেছে। অঞ্জলি, সোলাইমান তারা তো আরো বড় বড় মান্যত করে রেখেছে। নাম। বেলি বাহিরের পরিবেশ দেখে বলল, রেস্টুরেন্ট? আমি যাব না, বাড়ি যাব। ইউ চুজ ইট। ব্যাস। তৃষ্ণা তৈরি বেলিকে কোলে নিতে, কিন্তু এইবার সে সত্যি বেলিকে পাজাকোলে তুলে ফেলে। বেলির অসাধারণ চিৎকার ও তাকে থামানো যাচ্ছে না। বেলি এবার মুখ ঢেকে ফেলে। আল্লাহ, প্লিজ প্লিজ, আমি যাব, নামিয়ে দিন, প্লিজ প্লিজ নামান। আল্লাহ প্রমিজ কিছুতেই আর না করব না। এমন মধুময় কণ্ঠের আবদার তৃষ্ণা উপেক্ষা করতে পারল না। নামিয়ে দিল। বেলি নেমে আশপাশ তাকাতে লাগল। কিছু মেয়েরা দেখতে পেয়েছে। অদ্ভুতভাবে তাকিয়ে বেলি মুখ কালো করে ফেলল।
আমি বাড়ির কাপড় পরে। এগুলো পরে কেউ রেস্টুরেন্ট আসে? তৃষার তারা উত্তর। কোথায় লিখা রেস্টুরেন্ট আসতে হলে সেজে গুজে আসতে হবে? তাহলে আপনি এভাবে সেজেগুজে এসেছেন কেন? আমি সেজেছি? অবশ্যই। তোর সাজা লাগবে না। আসবি না কোলে নিব? বেলি মাথা নিচু করে দাঁড়িয়ে। তার প্রচণ্ড অদ্ভুত লাগছে। সকলে কি সুন্দর সেজেগুজে বা সুন্দর ড্রেস পরে, অথচ সে এভাবে যেতে বেলির বিবেকে বাজছে। তৃষ্ণা বেলির হাত টেনে নিতে নিতে বলল, ছাদ বুক করা। কেউ থাকবে না, এটা তো পাবলিক। পুরো ছাদ বুক করতে দিল? হ্যাঁ, রেস্টুরেন্টের ওনার আমার ফ্রেন্ড ইশফাক। মনে আছে একবার তোকে চড় মেরেছিলাম মেইন রোডে? সেখানে যে বারবার আমাকে থামাচ্ছিল সেটাই ইশফাক ছিল। বেলি স্তব্ধ হয়ে রইল। সেই থাপ্পড়ের কথা আবার প্রাউড নিয়ে বলছে। বেলি আরেক দফা রেগে গেল। ছাদটা বেশ সুন্দরভাবে সাজানো। রোমান্টিক সফট টুন প্লা হচ্ছে। নানান লাইটস জ্বলজ্বল করছে চারপাশ থেকে। মাঝে সুন্দর টেবিল সেট করা। অবশেষে তৃষার কথা সত্য হল। পুরো ছাদ সম্পূর্ণ ফাঁকা। এমন সিচুয়েশনে বেলির কেমন রিয়েকশন থাকা উচিত সে বুঝতে পারছে না। হঠাৎ তৃষার হাত পিঠে পেয়ে চমকে যায়। তৃষ্ণা পেছনে থেকে তাকে জড়িয়ে নেয়। সবাই বলে, এখন তুই আমার বউ। আমার তোকে তুমি বলা উচিত। তুই কি বলিস তুমি করে বলবো? বেলি অতিরিক্ত লজ্জা পাচ্ছে। না হলে বলতো, না, আপনার মুখে আমার জন্য তুমি একদমই মানায় না। অথচ উত্তর না দিয়ে বেলি চুপ মেরে রইল। তৃষ্ণা বেলিকে নিজের দিক ঘুরাল। বেলির দিক গভীরভাবে লক্ষ্য করে বলল, তোর আপনি ওল্ড হয়ে আছে। তোর মনে হয় না এটা পরিবর্তন করা উচিত? বেলি দ্রুত মাথা দুলাল। যার মানে না। মাথা দুলানো কি? এখন ছেড়ে দিচ্ছি। রাত্রে দেখব তোকে বাড়িতে, বাসর ঘরে। তৃষার কথা শুনে বেলি চোখ বড় বড় করে ফেলল। এই ব্যাপারটা তার মাথায় একদম আসেনি। একদমই না। চলবে। নাবিলা ইস্ক।